ওয়েলকাম টু বঙ্গ পাঠশালা চ্যানেল। প্রিয় বন্ধুরা, আমি তোমাদের ক্লাস 6 টু 12 পর্যন্ত ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ আমি একটা সিরিজ শুরু করেছি। বন্ধুরা, তোমরা আমার ভিডিওর মাধ্যমে ইতিহাসের স্পেশালি ক্লাস 6 টু 12 পর্যন্ত সমস্ত ক্লাসের সমস্ত শ্রেণীর চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন অধ্যায়ের প্রশ্ন উত্তর ভিত্তিক বলো কিংবা টপিক ওয়াইজ বলো, আমি তোমাদের আলোচনা করে যাব এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসে এবং যে সমস্ত বিষয় বা টপিকগুলি তোমাদের জানা প্রয়োজন, স্পেশাল টপিক নিয়ে আমি ক্লাস 6 টু 12 পর্যন্ত আমি প্রিয় বন্ধুরা একটা সিরিজ শুরু করেছি। আজকে আমি ক্লাস 10 এর প্রথম যে অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা অথবা কনসেপ্ট অফ হিস্ট্রি, এই অধ্যায় থেকে আমি কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় বারবার আসে প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, তোমরা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। দেরি না করে এবার আমি সরাসরি টপিকে চলে যাচ্ছি। তোমাদের ক্লাস 10 এ মোট 8টি অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে। এর মধ্যে প্রথম হচ্ছে কি ইতিহাসের ধারণা বা কনসেপ্ট অফ হিস্ট্রি। তো প্রিয় বন্ধুরা, তোমাদের শুরু করার আগে আমি কয়েকটা কথা বলি। তোমরা এতদিন ক্লাস 6 টু 9 পর্যন্ত দেখবে যে তোমাদের প্যাটার্নগুলো কি আছে, 1 মার্কের আছে, 2 মার্কের আছে, কখনো বা 3, কখনো বা 4, কখনো 5, এবং তোমরা ক্লাস 9 এ সর্বোচ্চ নম্বর 8 পেয়েছো প্রিয় বন্ধুরা। তো তোমাদের এই ক্ষেত্রেও ক্লাস 10 এও প্যাটার্নগত দিক থেকে 9 এর থেকে কোনো পরিবর্তন হয়নি আমি বলবো। যেমন তোমাদের সর্বোচ্চ নম্বর 8 ছিল, এখানেও 8 থাকবে। তোমাদের 4 মার্কের থাকবে প্রিয় বন্ধুরা, তোমাদের 2 মার্কের থাকবে, তোমাদের 1 মার্কের থাকবে। তো প্রিয় বন্ধুরা, আমি তোমাদের সব স্টেপ ওয়াইজ আমি সব ধীরে ধীরে সব বলবো। তোমাদের কাছে সব কিছু ইজি এবং অত্যন্ত সরল মনে হবে এবং তোমরা এখান থেকে খুব ভালোই জ্ঞান অর্জন করতে পারবে, প্লাস তোমরা পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাবে বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, তোমরা দেখো যে তোমাদের ইতিহাসের ধারণা থেকে আমি তোমাদের প্রথম যে কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি নতুন সামাজিক ইতিহাস কি। তো বন্ধুরা, তোমরা এতদিন পড়েছো যখন ক্লাস 6 টু 9 পর্যন্ত, তোমরা দেখবে যে ইতিহাসে কি থাকে, রাজা মহারাজা, তার সেনাবাহিনী এবং অর্থাৎ রাজা মহারাজা কেন্দ্রিক ইতিহাসটাই কিন্তু সেখানে প্রাধান্য পেয়েছিল প্রিয় বন্ধুরা। কিন্তু ক্লাস 10 এসে দেখবে তোমরা যে ইতিহাসের যে প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, কমপ্লিটলি চেঞ্জ হয়নি। অর্থাৎ তোমরা এখানে দেখবে নতুন সামাজিক ইতিহাস, এটা কিন্তু তোমরা নিচের দিকে পাওনি প্রিয় বন্ধুরা। তো এইখানে দেখে নাও নতুন সামাজিক ইতিহাসটা কি। দেখো বন্ধুরা, যে দেখো আমি তোমাদের এখানে বলছি এবং তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো, যে ইতিহাস চর্চায় রাজা মহারাজা বা অভিজাত প্রভৃতি কি উচ্চবর্গীয় ও সমাজের মানুষ ছাড়াও সমাজের নিম্নবর্গের মানুষের নিম্নবর্গের সাধারণ মানুষ যেমন কৃষক, শ্রমিক, নারী, এমনকি সমাজের অবহেলিত প্রান্তিক অন্তর্জদের কথা গুরুত্ব সহকারে আলোচিত হয়, তাকে আমরা নতুন সামাজিক ইতিহাস বলছি। হ্যাঁ বন্ধুরা, এই যে একটা ইতিহাসকে বর্ণনা করার যে একটা নতুন টেন্ডেন্সি বা প্রবণতা বলতে পারো তোমরা, যে ইতিহাসটা একটু অন্যভাবে দেখছে, ইতিহাসটা একটু অন্যভাবে হওয়া উচিত, ঠিক আছে। তো এই নতুন যে সামাজিক ইতিহাসের মূল কথাই হচ্ছে যে সমাজের বসবাসকারী মানুষের সঙ্গে জড়িত সবকিছুই হবে কি ইতিহাসের অন্তর্ভুক্ত। শুধুমাত্র রাজা মহারাজাদের কাহিনী ইতিহাসে লিপিবদ্ধ থাকা উচিত নয়। অর্থাৎ যে ইতিহাস কি করছে, মানুষের সার্বিক দিক নিয়ে আলোচনা করছে, আমাদের উঁচু ক্লাস থেকে শুরু করে নিম্ন শ্রেণীর সাধারণ প্রান্তিক নিম্নবর্গের মানুষ পর্যন্ত, সেটাই হচ্ছে প্রিয় বন্ধুরা নতুন সামাজিক ইতিহাস। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। যদি না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে প্রিয় বন্ধুরা যে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু তোমাদের সঙ্গে ডাইরেক্টলি কন্ট্যাক্ট থাকবো। তোমরা এক কাজ করো, আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো নিচে, তোমরা ওখানে গিয়ে জয়েন্ট হয়ে যাও। তোমাদের অভাব, অভিযোগ, সমস্যা সমস্ত কিছু ওখানে তোমরা জানাতে পারবে, ঠিক আছে। কোনো প্রশ্নের উত্তর যদি আগে দরকার হয় সেটাও বলতে পারবে। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা দেখে নিব। দেখো, বলছে যে সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে চলে ইতিহাস চর্চা। হ্যাঁ বন্ধুরা, এই যে ইতিহাস চর্চা সেটা কি সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে চলে। আর আমরা এটা দেখেছিলাম 1960 এবং 70-এর দশকে, স্পেশালি ইউরোপ এবং আমেরিকাতে নতুন সামাজিক ইতিহাসের সূত্রপাত হয়। তো প্রিয় বন্ধুরা, এখানে তোমাদের যে শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের আমি বলে দিই যে নতুন সামাজিক ইতিহাসের আলোচনার প্রধান বিষয় হলো, তো আমরা বলতে পারি মানুষ কেন্দ্রিক, সাধারণ মানুষ কেন্দ্রিক, ঠিক আছে। তারপরে এই ইতিহাস চর্চা কবে শুরু হয়েছিল? তো প্রিয় বন্ধুরা, এই ইতিহাস চর্চা 1960-70-এর দশকে শুরু হয়েছিল, স্পেশালি ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে, ঠিক আছে প্রিয় বন্ধুরা। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট চলে যাই, ফটোগ্রাফ কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হয়ে উঠেছে। প্রিয় বন্ধুরা, ফটোগ্রাফ তো আশা করছি তোমরা, আমরা যে ফটোটা নিই সেটাই হচ্ছে ফটোগ্রাফ, ঠিক আছে। তো এই ফটোগ্রাফ কি ইতিহাস চর্চার উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে বন্ধুরা?
তো আমরা এক্ষেত্রে বন্ধুরা তোমাদের আমি বলে দিই যে অবশ্যই ফটোগ্রাফ বা ফটো আমাদের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। দেখো, আধুনিক ইতিহাস চর্চার বিভিন্ন উপাদানের মধ্যে ফটোগ্রাফ একটি গুরুত্বপূর্ণ। এই ফটোগ্রাফির মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরাবন্দি করা যায়। এগুলি কি হতে পারে, কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মহান ব্যক্তি, কোনো হত্যাকাণ্ড বা অন্য কিছু হতে পারে, যা ফটোগ্রাফিতে হয়ে ওঠে প্রামাণ্য বিষয় বা আমাদের বলতে প্রুফ হয়ে ওঠে। ঠিক আছে, এবার ধর গুরুত্ব কী কী রয়েছে। ফটোগ্রাফি ইতিহাস চর্চার নতুন উপাদান সরবরাহ করতে পারে, হ্যাঁ একটা নতুন তথ্য সরবরাহ করতে পারে প্রিয় বন্ধুরা। তারপরে প্রচলিত তথ্য বা ঘটনার সত্যতা ফটোগ্রাফির দ্বারা যাচাই করা যেতে পারে। অবশ্যই কোনো ঘটনা যদি ধরো একটা ঘটনা, সেই ঘটনা যদি মিথ্যা বলে বিবেচনা হতে যাচ্ছে ফটো বন্ধুরা, আর কেউ যদি ওই সেই ফটোগ্রাফের কি একটা মানে চিত্র যদি তুলে রাখে, তাহলে আমরা নিশ্চয়ই সেই ফটোগ্রাফ দ্বারা কি করতে পারি, আবার আমরা ওই যে মিথ্যা প্রমাণ হতে যাচ্ছে একটা সত্য ঘটনা, সেটা কিন্তু আমরা আবার রোধ করতে পারি। তাহলে এটাই বলছি যে একটা ঘটনার সত্যতা কিন্তু ফটোগ্রাফি দ্বারা যাচাই করা যেতে পারে। ঠিক আছে, এবার প্রিয় বন্ধুরা এখানে একটা কিন্তু তোমাদের কথা বলে দিচ্ছে, যদিও ঐতিহাসিকরা ফটোগ্রাফকে পুরোপুরি নির্ভরযোগ্য উপাদান বলে মনে করেন না, তা সত্ত্বেও কিন্তু আমরা বলতে পারি যে আমরা যদি ফটোগ্রাফকে সমকালীন অন্যান্য উপাদানের দ্বারা যাচাই করে ইতিহাস লিখি, তাহলে অবশ্যই একটা আমরা নির্ভরযোগ্য ইতিহাস রচনা করতে পারবো বা সম্ভব হবে। তো প্রিয় বন্ধুরা, ফটোগ্রাফ এর লিমিটেশনও এখানে তোমাদের বলা হয়েছে। তাহলে এখানে তোমাদের 3টি প্রশ্ন উত্তর হয়ে গেল। এক, ফটোগ্রাফ কিভাবে ইতিহাসের উপাদান হয়ে ওঠে। 2 নম্বরে যদি চলে আসে পারবে লিখতে। তারপরে ফটোগ্রাফের গুরুত্ব কি তোমরা সেটাও লিখতে পারবে, এবং ফটোগ্রাফকে যদি আমরা ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার করি, তার কি কোনো লিমিটেশন, সীমাবদ্ধতা বা ড্রব্যাক রয়েছে প্রিয় বন্ধুরা, অবশ্যই সেটার উত্তর তোমরা দিতে পারবে। তারপর নেক্সট আমরা চলে যাব অ্যানাল স্কুল কি। তো প্রিয় বন্ধুরা তোমাদের আমি আরও 2-1টা টার্ম আমি বলবো। দেখো, অ্যানাল স্কুল বা নতুন সামাজিক ইতিহাস আমরা যাই বলি, এগুলো হচ্ছে হিস্টোগ্রাফির একটা ইতিহাস চর্চার একটা অঙ্গ। ঠিক আছে, দেখো হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চা হচ্ছে সেটাই যে একজন ঐতিহাসিক মানে ইতিহাস রচনা করে কি একজন ঐতিহাসিক। তো বন্ধুরা, একজন ঐতিহাসিক কি দৃষ্টিভঙ্গি নিয়ে কোন পদ্ধতিতে ইতিহাস লিখবে, সেটাই হচ্ছে হিস্টোগ্রাফি বা ইতিহাস চর্চা। এবার অ্যানাল স্কুল হচ্ছে হিস্টোগ্রাফির একটা পার্ট। ঠিক আছে, এক ধরনের মনে করো অ্যানাল স্কুল যেটা হচ্ছে এক ধরনের মানে কি বলবো গোষ্ঠী, এরা কি দৃষ্টিভঙ্গি নিয়ে ইতিহাস লেখে সেটাই কিন্তু আলোচনা করা হবে। দেখো, 1929 খ্রিস্টাব্দে ফ্রান্সের একদল ইতিহাসবিদ এবং অ্যানাল পত্রিকা গোষ্ঠীর উদ্যোগে সাধারণ মানুষের জীবিকা নিয়ে। তাহলে অ্যানাল পত্রিকা গোষ্ঠীর যে মানে আলোচনার বিষয় বা কোন কেন্দ্রিক, তাহলে আমরা বলতে সাধারণ মানুষ কেন্দ্রিক। সাধারণ মানুষের জীবন জীবিকা ও তাদের জীবন সংগ্রামের কথা নিয়ে নতুনভাবে কি ইতিহাস চর্চা শুরু করে কারা, অ্যানাল পত্রিকা গোষ্ঠী। কবে? 1929 খ্রিস্টাব্দে। প্রিয় বন্ধুরা, এখান থেকে শর্ট কোশ্চেন দেই যে অ্যানাল পত্রিকা গোষ্ঠীর মানে অ্যানাল স্কুল কবে গড়ে উঠেছিল। তাহলে তো প্রিয় বন্ধুরা তোমরা বলতে পারবে যে 1929 খ্রিস্টাব্দে। কোথায়? ফ্রান্সে। এই উত্তরটাও তোমাদের জেনে রাখতে হবে। এবং অ্যানাল পত্রিকা গোষ্ঠীর বা অ্যানাল স্কুল গোষ্ঠীর আলোচনার বিষয় হচ্ছে সাধারণ মানুষ প্রিয় বন্ধুরা। তারপরে কয়েকজন যদি তোমাদের অ্যানাল পত্রিকা গোষ্ঠীর নাম লিখতে বলে, তাহলে দেখো মার্ক ব্লক অ্যান্ড লুসিন ফেভার এর উদ্যোগে অ্যানালস অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামে একটা পত্রিকা প্রকাশের মধ্যে দিয়ে এই গোষ্ঠী গড়ে ওঠে। তাহলে আমরা লুসিন ফেভার এবং মার্ক ব্লকের কথা বলতে পারি, যারা অ্যানাল স্কুল যে ইতিহাস চর্চা করে তাদের যে মানে আমরা কয়েকজন প্রবক্তা, কয়েকজন উদ্যোক্তা বলতে পারি, তাদের নাম বলতে পারবে। এই গোষ্ঠীর ইতিহাস চর্চায় সমাজ, অর্থনীতি, সংস্কৃতি, সাধারণ মানুষ, পরিবার, মনস্তত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয় কি করে স্থান লাভ করেছে প্রিয় বন্ধুরা। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। খেলার ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করতে হবে বন্ধুরা। তো দেখো, আধুনিক ইতিহাস চর্চার এক অন্যতম দিক হলো কি খেলাধুলার ইতিহাস চর্চা। প্রিয় বন্ধুরা, খেলাধুলাও আমাদের যেহেতু নতুন সামাজিক ইতিহাস চর্চার মূল কথাই হচ্ছে যে রাজা মহারাজা নয়, সব কিছু মানুষের জীবনের প্রত্যেকটি দিক কিন্তু ইতিহাস চর্চার অন্তর্ভুক্ত হবে, ইতিহাসের অন্তর্ভুক্ত হবে। প্রিয় বন্ধুরা, দেখো সুপ্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত খেলাধুলার ক্ষেত্রে অভূতপূর্ব বিবর্তন ঘটেছে। অবশ্যই প্রিয় বন্ধুরা, আগে আমরা কি গ্রামে গঞ্জে দেখতাম বিভিন্ন রকম, আমরা গ্রাম্য ভাষায় বলি কিতকিত বলি, তারপরে হাডুডু বলি প্রিয় বন্ধুরা, কিন্তু এখন নয়। এখন কি খেলার যে প্যাটার্ন, পরিধি অনেক বেড়ে গেছে প্রিয় বন্ধুরা, বা চেঞ্জ হয়ে গেছে আমরা বলতে পারি। একই সঙ্গে খেলাধুলার কি ওখানেই বলছে যে পরিধি ও প্রকৃতি ও পরিধিও ব্যাপক হয়েছে। তারপর দেখো বিবর্তনের সেই অজানা তথ্যই এই আধুনিক ইতিহাস চর্চার স্থান পেয়েছে। তো খেলার ইতিহাসে দেখো
গুরুত্ব কেন হবে? দেখো, কোনো দেশ বা জাতির অতীত বিনোদন সম্পর্কে জানতে পারা যায়। দেখো বন্ধুরা, ভারতে মনে করো আগে কি হতো, কোন সময় কোন জিনিসটা একটা এন্টারটেনমেন্ট বিনোদনের একটা জিনিস হিসাবে ছিল সেটা আমরা জানতে পারবো কোনো দেশ বা জাতির। তারপরে অতীত কিভাবে খেলাধুলা সেই জাতির জাতীয়তাবাদ ও জাতীয় সংহতিকে শক্তিশালী করে তা উপলব্ধি করে যায়। প্রিয় বন্ধুরা, এই লাইনটা কিন্তু অত্যন্ত সহজ নয় বুঝার, কারণ বলছে যে অতীতে কিভাবে খেলাধুলা সেই জাতির জাতীয়তাবাদ ও জাতীয় সংহতিকে শক্তিশালী করছে তা উপলব্ধি করতে পারে। দেখো বন্ধুরা, খেলাধুলার মধ্য দিয়েও কিন্তু জাতীয়তাবাদ এই যে টার্ম আসলো, এটা তোমাদের আমি পরে বুঝাবো জাতীয়তাবাদ কি। আমি শর্টকাটে তোমাদের যদি বলি, জাতীয়তাবাদ হচ্ছে সেই জিনিস, সেই অনুভূতি যখন আমরা সেটাকে বলতে পারবো ঐক্যের অনুভূতি, ইউনিটি, দ্য সেন্স অফ ইউনিটি আমরা বলতে পারি। কি করে? দেখো, আমরা ভারতবাসী, আমরা যখন একই সেন্সে বলবো যে উই আর ইন্ডিয়ানস, আমরা ভারতীয়, তো প্রিয় বন্ধুরা এটা এক ধরনের জাতীয়তাবাদের অনুভূতি। কেউ যদি বলে আমি হিন্দু, আমি মুসলিম, তো প্রিয় বন্ধুরা এটা হবে চিপ বা ন্যারো মাইন্ডের জাতীয়তাবাদ আমরা বলতে পারবো, সংকীর্ণ জাতীয়তাবাদ। কেননা ভারত বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে রয়েছে প্রিয় বন্ধুরা। আমাদের জাতীয়তাবাদ গোটা দেশকে নিয়ে হবে, কোনো একটা পার্টিকুলার কমিউনিটিকে নিয়ে হবে না, কোনো একটা পার্টিকুলার রিজিয়নকে নিয়ে হবে না। আমাদের জাতীয়তাবাদ হবে কি ভারত কেন্দ্রীয় বন্ধুরা। ঠিক আছে, আমি আরও এক্সপ্লেন করব তোমাদের জাতীয়তাবাদ। তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তোমাদের আমি আশা করছি কিছুটা হলেও তোমাদের আমি ধারণা দিতে পারবো, তোমাদের কিছুটা জ্ঞান দিতে পারবো প্রিয় বন্ধুরা, তোমাদের কিছুটা আমি ইতিহাসের তথ্য জানতে পারবো বন্ধুরা। তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, আমি তোমাদের নোটস প্রোভাইড করব বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ। আমি আবার বলছি, ক্লাস 6 to 12 পর্যন্ত তোমরা যারা আছো, স্কুলের অবস্থা এখন টালমাটাল, স্কুলের পরিস্থিতি খুব একটা ভালো নেই বন্ধুরা। তোমরা অনলাইন যদি ভালোই পাও, ঠিক আছে, তোমরা সেখান থেকে অন্যান্য বিষয়গুলো দেখো, আর আমার চ্যানেল থেকে তোমরা ইতিহাসটা দেখে নিতে পারবে, এবং তোমাদের ম্যাডাম তোমাদের ম্যাথ ক্লাসটিকেও নেবেন, ঠিক আছে, তোমরা সে ক্লাসটিও পেয়ে যাবে, ওটা ধীরে ধীরে আসবে বন্ধুরা। তো দেখো, এবার মনে করো ভারত আর পাকিস্তানের খেলা চলছে বন্ধুরা, আমরা ভারতকে অবশ্যই সাপোর্ট করব। তাহলে আমাদের খেলা চলছে, আমরা বলছি ভারত জিতুক, এই যে একটা অনুভূতি আমাদের ভারতীয় হয়ে, তাহলে বন্ধুরা এটা কি আমাদের খেলার ক্ষেত্রে জাতীয়তাবাদের একটা ফিলিংসই হচ্ছে না? শুধু এটাই নয়, আমি ইতিহাসের ক্ষেত্রে তোমাদের পরে বলবো, তোমাদের একটু এখন বুঝতে ডিফিকাল্টি হবে যে ব্রিটিশ আমলেও অনেক খেলা হয়েছে যেগুলো জাতীয়তাবাদের ক্ষেত্রে একটা বড় কি বলবো গৌরবের বিষয় ছিল। ঠিক আছে, আমি তোমাদের ধীরে ধীরে এগুলো বলবো, জাস্ট তোমরা এরকম মনে রাখো যে খেলাও আমাদের জাতীয়তাবাদের অনুভূতির সঙ্গে জড়িত। তারপর দেখো, কোনো দেশ বা জাতির জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা বা বিভিন্ন সামাজিক দিক ও খেলাধুলার মাধ্যমে প্রকাশ পায়। তো প্রিয় বন্ধুরা আজকের মতো এইটুকুই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর তোমরা একটা লাইক দিতে ভুলবে না, কারণ তোমাদের একটি লাইক আমাদের অনেকটা ইন্সপায়ার করে অন্যান্য ভিডিওগুলো আনার জন্য। তোমরা এই মুহূর্তে বাড়িতে থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।